দুটো পয়েন্ট আছে। এবার প্রথমে পড়বো আকবর রাজপুত পলিসি আর আকবরের ধর্মনীতি। ঠিক আছে, কোনটা আগে পড়বি? রাজপুত পলিসি না ধর্মনীতি? রাজপুত পলিসি। তাহলে লিখবো আকবরের রাজপুত পলিসি, পয়েন্ট দেবো রাজপুত পলিসি অফ আকবর। তো রাজপুত পলিসি আকবর, তো প্রথমে লিখবো আকবরের রাজপুত পলিসি। রাজপুতদের জন্য আলাদা রকম পলিসি, দ্যাটস মিন রাজপুতদেরকে আলাদা রকম দেখার, রাজপুতদেরকে তাদের দলে টানার কিছু কারণ ছিল, তাই না? কি কারণ? ফার্স্ট কারণ লিখবো। প্রথমে অনেকগুলো কারণ থাকবে, যেমন আমরা কারণ বলতে আমরা আগে দেখে নেব কি কি কারণ। না, প্রথম কারণ থাকবে যেমন অর্থনৈতিক, ইকোনমিক্যাল কারণ থাকবে, তাই না? ইকোনমিক্যাল কজেস। 2 নাম্বার লিখবো সোশ্যাল কজেস। তারপরে কি থাকবে? রিলিজিয়াস কজেস। তারপরে পলিটিক্যাল কজেস। এই 4টে কারণ থাকবে আকবরদের, যার জন্য আকবর কি করবে? রাজপুত পলিসি অ্যাপয়েন্ট করবে। তো প্রথম আমরা যেটা পয়েন্ট দেবো ইকোনমিক্যাল কজেস। কি ইকোনমিক্যাল কি কারণ ছিল? আকবরের কি ইকোনমিক্যাল কারণ ছিল? সে তার জন্য রাজপুতদেরকে নিজেদের দলে টানার চেষ্টা করেছিল। কি কারণ থাকতে পারে ইকোনমিক্যাল? ও আকবর যদি রাজপুতদের তাদের দলে চলে আসে তাহলে ওর অর্থনৈতিক প্রগতি হবে, এটা নিশ্চয়ই, তাই না? তো আমরা প্রথমে জানবো ইকোনমিক্যাল কন্ডিশন বা ইকোনমিক্যাল কজেস। কি ইকোনমিক্যাল কজেস তোমাদের কি মনে হয় বলো? আমরা যখন ইতিহাস মেন্সে লিখবো বা ইতিহাস যখন যদি ইউপিএসসি মেন্সে লিখি বা কারো অপশনাল যদি থাকে, তা আমরা যদি এরকম ডায়াগ্রাম করে করে লিখি, নাম্বার তোমার কোথাও যাবে না, সব তোমার ঘরে আসবে। তো অলওয়েজ এরকম পিকচার তুলে ডায়াগ্রাম দিয়ে লিখতে হবে। ইউপিএসসি যারা নাম্বার পায় যাতে খাতাগুলো দেখবে, এখন তো নেটের যুগ, সবাই দেখতে পায়, দেখবে ডায়াগ্রাম থাকাতে। আর আমাদের বাংলায় কি করে আমরা গাঁথিয়ে এসে ওই 9, 10, 11 যে আমাদের এইচএসে লিখায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওই গাঁথিয়ে লিখে দিই। গাঁথিয়ে লিখলে তুমি নাম্বার কি করে পাবে? ওই লোকটার মেন্টালিটি থাকবে না ওটা পড়ার, টাকা দেয় বলে লিখবে, একটু দেখবে, তাই না? তো তোমাকে ডায়াগ্রাম লিখতে হবে, এরকম ছক করতে হবে, এতগুলো কারণ দিতে হবে। প্রথম যে কোনো কারণ লিখবো, তারপরে মানে কিভাবে করেছিল। প্রথম পয়েন্ট কি থাকবে? কারণ, তাই না? আকবরদের কি বলে আকবরের রাজপুত পলিসির কারণ প্রথম জানতে লিখবো আমরা এই পয়েন্ট দিয়ে। 2 নাম্বার কি লিখবো? কিভাবে করেছিল, তাই না? প্রসিডিওরটা লিখবো, তাই না? পয়েন্ট দিয়ে করে। আর 3 নাম্বার কি লিখবো? না এর ফলে কি হয়েছিল, সিদ্ধান্ত লিখতে পারি, সিদ্ধান্ত। এই 3টে পয়েন্টের মধ্যে যদি আমরা ভাগ করে করে লিখি, ছবি দিয়ে করে করি, ও যদি ওখানে 40 নাম্বার থাকে, তুমি কিছু না হলেও 30 নাম্বার পাবে। তোমাকে অন্য কোনো অপশন নিতে হবে না। হ্যাঁ, পাবে শিওর। কিন্তু এই স্ট্রাকচারটা নামানো চাপ না তোমার মাথায়। তোমাকে এখন আমি বলছি এইভাবে যে এতগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে বলছি ইকোনমিক্যাল কি কারণ কাজে, তুমি মাথায় ভাবছো সত্যি তো আকবরের কি মধ্যে কি পাবে, রাজপুতদের কাছ থেকে কি পাবে? পাবে রাজপুত কোন জায়গাটা? রাজস্থান, সাম পার্ট অফ গুজরাট। এখানেই একটা পোর্ট আছে, যত পোর্ট এখানে ছিল। এবার এখানে যে পোর্টগুলো আরবের দিক থেকে বাণিজ্য, সব এই বাণিজ্য কোন দিক দিয়ে হতো? এই পোর্ট দিয়ে বাণিজ্য হতো। আর এখানকার রাজাগুলো থেকে ছিল রাজপুত। এবার তাদের স্থানীয় পোর্ট, যেমন আমাদের যদি এখানে একটা পোর্ট আছে, কি হচ্ছে পোর্টটার নাম হচ্ছে কি? হলদিয়া, দীঘা। আছে কোথায়? মেদিনীপুরে। কার প্রভাব বেশি থাকবে? অধিকারী ফ্যামিলি, তাই না? তো দিদিকে কি করতে হবে? অধিকারী ফ্যামিলিকে করে নিজের দলে টানতে হবে, হ্যাঁ, তাই না? বুঝতে পেরেছো তো? তো সে যদি তোমার সুবিধার্থে থাকে তাহলে তোমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আকবর তাই ভেবেছিল, এখানে আছে রাজপুতরা, আবার এখান থেকে ব্যবসা হয় এবং কি তাহলে এখানে ট্যুরিজম হয়, যাই হয়, তাহলে এই জায়গাটা যদি এখানকার রাজপুত যে রাজারা যদি তার আন্ডারে থাকে, তাহলে কি হবে? আরব থেকে যা মাল আসবে বিনা ট্যাক্সে দিল্লি অবধি যাবে। এরা তো মাল নিয়ে নিতে পারে এখানে, এই পুরো বন্ধ তো ওদের অনুযায়ী করতে পারে। আর এরা বিদেশে যা মাল দেবে বিনা ট্যাক্সে মাল যাবে। বুঝতে পারছি তো ইকোনমিক্যাল কত বড় লাভ হতে পারে একটা পোর্ট, যেখান থেকে পুরো ইউরোপের ট্রানজাকশনটা কোন দিক দিয়ে হতো? সুরাট, গুজরাট দিয়ে। আর এখানকার স্থানীয় রাজারা কারা ছিল? মানাবাড়ি, গুজরাট, রাজপুত, এরাই ছিল। তো এই জন্যই এই দিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 1 নাম্বার পয়েন্টে আমরা এই ইকোনমিক্যাল কন্ডিশন 1 নাম্বার কি লিখবো? ট্রেড, তাই না?
ট্রেড কিসের ক্ষেত্রে? ট্রেড না এই পোর্ট, ঠিক আছে। যদি আমরা গুজরাট পোর্ট পেয়ে থাকি, গুজরাট পোর্টকে কনকেয়ার করার জন্য, গুজরাট পোর্টকে আকবরের নিজের হাতে রাখার জন্য, যাতে বিশ্বের সাথে একটা ট্রেড বাড়ে, তার জন্য স্থানীয় রাজা যারা রাজপুত ছিল এবং রাজপুতদেরকে তার হাতে রাখাটা কি হবে? অনিবার্য হয়ে পড়বে, তাই না? আর গুজরাট সেই সময় ইম্পর্টেন্ট ট্রেড পয়েন্ট ছিল, কিন্তু সেখানকার রাজা কারা ছিল? রাজপুতরা ছিল, তাই না? হ্যাঁ, তো করবে তো। যখন ওর বাবা মারা যায় হুমায়ুন, তখন তো আর কোনোই ছিল না, তো এবার ও করবে তো সব জায়গাগুলো। আমরা মিলিটারি পলিসিতে পড়বো। এই এখানকার রাজপুত রাজাদের একটা আছে যে যা যাবে যাবে, মাথা চলে যাবে কিন্তু ইমান যাবে না। ওরা মুসলিম ছিল কে? রাজা আকবর। আকবরের অধীনতা ওরা মানবেই না, কারো আন্ডারে থাকবেই না। হ্যাঁ, আগে ওদের বিদেশ নীতি ওরা নিজে ঠিক করবে, ওরা স্বতন্ত্র থাকবে। একটা ব্যাপার আছে না, স্বতন্ত্র থাকবো না। আজকে আমি একটা ইনস্টিটিউট চালাই, ছোট হলেও আমি স্বতন্ত্র আছি। আমাকে যদি কেউ বলে কোনো ইনস্টিটিউট বলে তুমি আমার এখানে পড়াবো, কেন পড়াবো আমি? বুঝতে পারলে ওই ব্যাপারটা? ঠিক আছে, তো ওরা নিজে স্বতন্ত্র থাকতে চাইতো, কিন্তু এবার এই যদি এখানকার এরা যদি ক্যাপচার করে নিত, ওরা তো বিদ্রোহ করবে। তো ওইটাই পলিসিটা এমন অ্যাপয়েন্ট করবে, এমনভাবে ওদেরকে নেবে রাজপুতদেরকে, যে ওরা বাধ্য হয়ে যাবে আকবরের আওতায় আসতে। ঠিক আছে, তো আকবরকে দ্য গ্রেট আকবর কেন বলবো? আমরা যতবার আকবরকে দ্য গ্রেট আকবর, আকবরকে একটা কোশ্চেন যদি চলে আসে আকবরকে গ্রেট আকবর বলার কারণগুলো লিখো, তাহলে একটা কারণ আমরা দেখতেই পাচ্ছি কি, আকবরদের রাজপুত নীতি বড় কারণ। আর এটাকে যদি আরো ডিসক্রাইব করে আরো ছোট ছোট ভাগ করবো, এটা পুরো নোটটা লিখে দেবো। ঠিক আছে, তো সব পড়ে নিলে আমাদের কোনো চাপ হবে না। তাহলে একটা কি লিখলাম না, গুজরাটে দখল করার উদ্দেশ্যে আকবর কি করে? তার রাজপুত নীতির একটা আর্থিক কারণ, মানে অনেক আর্থিক তার লাভ হতে পারে, এক নাম্বার আমরা জানলাম। 2 নাম্বার কি লিখবো না, এই যে রাজস্থান এই অঞ্চলটা না, এখানে প্রচুর মিনারেল পাওয়া যেত। তো যাই হোক, বুঝতে পারলাম আমরা। প্লাস কি আছে না, এই অঞ্চলে প্রচুর মিনারেল পাওয়া যায়। এখানে আরাবলি পর্বত আছে, যার জন্য এখানে প্রচুর মিনারেল আছে, যেমন তামা, অভ্র, তাই না? যদি ওই অঞ্চলটা দখল হয়, সেই সময় যে খনিগুলো ছিল, সেই খনিগুলো কার হয়ে যাবে? আকবরের হয়ে যাবে। তাহলে ইকোনমিক্যাল একটা কি হবে? বুম হবে, ইকোনমিক প্রসপেক্ট হবে। 3 নাম্বার কারণ কি হবে না, মানে এগ্রিকালচার, যেটা হচ্ছে বেসিক্যালি এগ্রিকালচার তো কিছু হয় না, কিন্তু আমাদের যেটা হয় সেটা হয় তেল জাতীয় যেগুলো হয়, তাই না? যেমন হচ্ছে সরষার তেল, এই যে এগ্রিকালচার পার্সপেক্টেও কিছু একটা হবে, বাগিচা শস্য টাইপের যেগুলো হয়, তাই না? মিলেটস, লো গ্রেড ক্রপস, কিন্তু সেটা খুব একটা লাভ হবে না, সেই এক্সপেক্ট হবে না। 2 নাম্বার ইকোনমিক্যাল কি কন্ডিশন কি হবে না, আকবর এখান থেকে কি হবে না, এমন যোদ্ধা পাবে যারা তাদের মানে কি, যেগুলো তার আর্মিকে পাওয়ারফুল করে দিতে পারবে, এবং কি সেখান থেকে তার একটা ট্যাক্স আসবে, তাই না? ট্যাক্স, এটা যে এত বড় জায়গা, সব রাজাগুলো যদি এখানে অ্যাপয়েন্ট তারা আন্ডার হয়ে যায়, তারা নিশ্চয়ই ট্যাক্স দেবে সরকারকে, সরকারের আয় হবে, তাই না? রাজার আয় হবে। তাহলে এগুলো মেন কি কারণ থাকবে? ইকোনমিক্যাল কন্ডিশন, যার ফলে ইকোনমিক্যাল কারণ থাকবে, যার ফলে আকবর কি করবে? দিল্লি থেকে কি করবে? রাজপুতদেরকে নিজের দলে টানা, 1 নাম্বার। 2 নাম্বার কি থাকবে? কেন সোশ্যাল কি কন্ডিশন থাকবে, যার জন্য উনি আকবর কি করবে? রাজপুতদের জন্য আলাদা নীতি অ্যাপয়েন্ট করবে। তো প্রথম কারণ যেটা থাকবে, দাস প্রথা। দাস প্রথা যেটা হচ্ছে স্লেভ সিস্টেম, কে শেষ করেছিল? আকবর। আকবর দাস প্রথা শেষ করেছিল, কারণ কি ছিল? কারণ আকবর একটা কথা বলেছিল, এটা হচ্ছে হ্যাঁ, মানুষ জাতি স্বতন্ত্র, ম্যান ইজ আ ফ্রিডম, মানে কি ইন নেচার, তাই না? মানব জাত স্বতন্ত্র হ্যাঁ, এই কথাটা বলেছিল। প্রথম বলেছিল কে? ভারতের মধ্যে কোনো একটা রাজা, সেটা হচ্ছে আকবর। আর দ্যাটস আকবরকে গ্রেট হওয়ার এটা আর একটা কারণ। আর এটা আমেরিকার কনস্টিটিউশনে প্রথম এই কথাটা 1776 এই কথাটা বলা হয়েছিল আমেরিকান কনস্টিটিউশনে। আর এই যে আকবর এই কথাটা বলে, এবং কি তারপরেও দাস প্রথাটা উঠিয়ে দেয়, 1 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ যে না, দাস বলে কেউ থাকবে, সবাই নিজে স্বতন্ত্র থাকবে, সবাই নিজে কাজ করবে, নিজে খাবে, কারোর আন্ডারে কাজ করবে, মানে কারোর সারা জীবনের জন্য কারো দাস হয়ে যাবে, সেটা থাকবে, এটা থাকবে।
আরেকটা থাকবে, কারণ থাকবে, যখনই আগে দাস কারা হতো জানো, দাস তো একটা কিনতে বিকতে পাওয়া যেত, ঠিক আছে? আর রাজার দাস কারা হতো? রাজা কি দাস কিনতো? কিনে নিয়ে আসতো রাজা কি দাস? সাধারণ লোক দাস কিনতো, রাজা আমরা হ্যাঁ যুদ্ধ, যত যে যুদ্ধ হতো না, যারা হেরে যেত অপোজিট পক্ষ তাদেরকে কি করে নিত? দাস বানিয়ে নিত। তো বেসিক্যালি এদের রাজপুতদের সাথে যুদ্ধ হতো, তা রাজপুতরা হেরে যেত ধরে নাও বড় সৈন্যের কাছে আকবর, বা এবার হেরে গেলে তাদের সৈন্যগুলোকে কি করতে হবে? দাস হিসাবে পরিণত হবে। আবার তারা যদি দাস পরিণত হয় তাহলে কি হবে? তাদের আত্মসম্মান কি হবে? বুঝতে পারলি? ওই জন্য ওকে দাস প্রথাটা উঠিয়ে দেয়, যাতে কারোর মর্যাদা আনি হয়। তোমাকে ডাইরেক্ট আমার দলে সৈন্য হবে, দাস হবে। আগে কিন্তু তার আগে ধরে নিলে দাস হতো, সৈন্য ডাইরেক্ট হতো না। ওদেরকে কাউকে যদি দাস থেকে সৈন্যদের ট্রান্সফার হতে কিছু হলে 10 বছর লাগতো, ঠিক আছে? দাস করে নেওয়া হতো, তারপর তাদেরকে নিকৃষ্ট মানে খাবার দেওয়া দেওয়া হতো, তাদেরকে তাদের আদব কায়দা বোঝানো হতো, কারোর মেন্টালিটি যদি প্রভু ভক্ত আছে ওগুলোকে বার মেরে দেওয়া হতো, তারপরে দাস থেকে তাদের সৈন্যদের ট্রান্সপোর্ট করা হতো। কিন্তু আকবর প্রথম দিনই দাস থেকে কি করে নিত? দাস বলে কোনো থাকবে না, তুমি আইলে তুমি আমার দলে সৈন্য থাকো বা আমাদের আন্ডারে থাকো, ঠিক আছে? এবার এটা উনি কেন করছে? যাতে রাজপুতদের সাথে যুদ্ধ হলে তারা যেন আঘাত না পায়। বুঝতে পেরেছি কেসটা? তো এটা একটা সামাজিক কারণ থাকবে দাস প্রথা ওঠানো। কিসের জন্য? এই আকবরের রাজপুত পলিসির ক্ষেত্রে। ও আর কি করেছে? সুলিকুল, মনে আছে? সুলিকুল একটা ধর্মনীতি চালিয়েছিল। সেই ধর্মনীতিতে কি ছিল না, সুলিকুল ধর্মনীতি ছিল যে বেসিক্যালি সুলিকুল কিছু নামে বলে যাচ্ছে, পরে আবার বলবো যখন ধর্মের পয়েন্টটা লিখবো। না, সুলিকুল ছিল যে হিন্দু মুসলিম এক, পাতি কথা। হিন্দু মুসলিম ইসাই যত ধর্ম আছে সবাই এক, আলাদা কেউ না। মানে তাদের বিভেদটাকে কমানোর জন্য, তাদেরকে এক ধর্মে আনার জন্য মানে সুলিকুল মতাদর্শ ছিল। মানে পর ধর্ম সহিষ্ণু যেটা বলে, সবাইকার ধর্ম মানে কি কারো ধর্মকে করতো না, সবাইকার ধর্মের গোড়ামিগুলো দূর করে তাদেরকে এক করে নেওয়া যে নীতিটাকে, সব ধর্ম তারা একের মধ্যে আসা নীতিটাকে, সেটাকে সুলিকুল ধর্ম বলে। এটা উনি এখানেও অ্যাপয়েন্ট করেছিল কেন? যাতে রাজপুতরা কি করতে পারে, তাদের আমাদের এক নীতিতে আসে, তাই না? তারা ধর্ম দিকটা ভুলে যেয়ে নর্মালি আমাদের দিকে আসে। যার ফলে কি হবে, আকবরের সৈন্যবল কি হবে? আরো পাওয়ারফুল হবে। কারণ সেই সময় জানতো যে আকবররা কি বলে, রাজপুতরা ছিল মেন যোদ্ধা। যোদ্ধাদের মধ্যে তারাই ছিল, রাজপুতরাই ছিল যারা আকবর দেখে এসছে যে সুলতানদের সাথে যদি কারো লড়েছে তো সেই কে ছিল? পৃথ্বীরাজ চৌহান, তাই না? তার আগেও যখন আসছে কি বলে, আমাদের রাজা দাহির ছিল, তাই না? চাচনামা হয়ে জানা যাচ্ছে। যত রাজপুতদের তো প্রচুরই পড়েছে, ও তো দেখছে যে রাজপুতরা ছিল কি একদম যোদ্ধা, মেন যোদ্ধা। তারা যদি আমাদের দলে টানা হয়েছে, তাদের জন্য এগুলো করতে হবে, সামাজিক কারণ। বুঝতে পেরেছো? তারা তো এরকম আসবে না, মুসলিমের আন্ডারে কাজ করবে না। ওই জন্য হিন্দু মুসলিম এক, সুলিকুল, বুঝতে পারলি তো? সব ধর্মকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া, কোনো ধর্ম বলে কিছু থাকবে না। ও নিজে একটা ধর্মই চালাবে, আর ওই ধর্মটা আমরা পড়বো। ওই জন্য আগে ধর্মটা পড়লে তোরা ভালো করতিস। ওই তোরা ডাইরেক্ট বললি রাজপুত, আমি কি করবো বল? ঠিক আছে, যাই হোক, কোনো চাপ নেই। নেক্সট কারণ কি হচ্ছে? রিলিজিয়াস কারণ লিখবো। রিলিজিয়াস কারণ কি ছিল যার ফলে আকবর চেয়েছিল রাজপুত পলিসিটাকে, রাজপুতদের জন্য আলাদা রকম পলিসি অ্যাপয়েন্ট করতে? উনি একটা জিনিস করে মনে আছে যে ওর প্রথম কারণই থাকবে যে এই জায়গাটা যারা ইসলাম ধর্ম, যারা হজ করতে যেত না, তারা কোন দিক হয়ে যেত? গুজরাট দিয়ে পরে এখান থেকে। আর এখানকার রাজা কারা ছিল? রাজপুতরা। মাঝে মাঝে মানে ওই এরিয়াটাই পুরো, তো তাদেরকে যেতে এদিক দিয়ে যেত, রাজস্থান হয়ে যেতে হতো, তাই না? তো যদি রাজপুতরা যদি তার আন্ডারে থাকে তাহলে কি হবে? যারা হজ করতে যাবে তাদের সুবিধা হবে, তাই না? আকবর সব ধর্ম সমন্বিত থাকলেও, মানে সব ধর্ম প্রতি সহানুভূতি থাকলেও নিজের ধর্ম কিন্তু ইসলামিক ছিল। তো যারা মেজর পার্ট লোক তখন কি হজ করতে যেত কোথা দিয়ে? গুজরাট দিয়ে পড়ে। তো এটাই যদি এখানকার অঞ্চলটা যদি তার আন্ডারে থাকবে তাহলে সুবিধা হবে না ব্যাপারটা। তো এটা প্রথম কারণ ছিল, লিখে রাখবে, ধর্মী কারণ।
ধর্মীয় কারণ কেন তিনি রাজপুতদের জন্য পলেট স্থাপন করেছিলেন? কারণ সেই সময় গুজরাট দিয়ে হজে যাওয়া যেত, আর গুজরাটের যদি গুজরাট রাজস্থান এই অঞ্চলটা যদি আকবরের আন্ডারে থাকতো, তাহলে আকবরের মানে কি এই ধার্মিক দিক দিয়ে আকবর আরো বিস্তার বা তার ধর্মটা আরো কি হতো, মানে হজ যাত্রীদের সুবিধার্থ হতো, তাই না? মানে ওই জন্যই তো আকবর যখন গুজরাট জয় করবে তখন তো উনি পাগল হয়ে কি করবে, বুলেন দরওয়াজা করবে না? কেন করবে উনি? দেখতে পাচ্ছেন এত লাভ জায়গাটা, বুলেন দরওয়াজা কেন করে দেবে উনি? কারণ কেন? কারণ দেখবে এতগুলো যে কারণগুলো লিখছে এগুলো সব কি হবে, সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে আর একটা কি কারণ হতে পারে, ধর্মীয় কারণের জন্য কি করেছিল, জিজিয়া ট্যাক্স উঠিয়ে দিয়েছিল। কারণ কি থাকবে, কেন উঠাবে কেন? জিজিয়া ট্যাক্সটা কারাদের থেকে নিত, অমুসলিমদের থেকে নিত, রাজপুতরাও দিতে করতো ওখানকার। তাহলে আজ যখন দিতে হবে না তখন ওরা কি ভাববে যে না এ তো আমাদের খুবই ভালো, তাই না, সবাইকে এক নজরে দেখছে, তখন ওরাও আকবরের প্রতি কি হবে, মানে একটু ভালোবাসবে, একটু নরম চোখ হয়ে যাবে, তাই না, সুবিধা হবে তাদেরকে নিজের দলে টানতে। তা বুঝতে পারছো তো? আকবর ইলিটারাল হলেও যেগুলো নীতিগুলো চালিয়েছিল সেগুলো সেই লেভেলে, ঠিক আছে। নেক্সট লিখবো কি, পলিটিক্যাল কজেস। পলিটিক্যাল কজেসে তাহলে আমরা যেগুলো পড়ছি সেগুলোই তো আমরা ইনপুট করছি, কিন্তু তোরা ইনপুট করতে পারছিস না, তাই না? আমি এখানে এটা যে কোন কারণ হতে পারে সেটা যদি ইনপুট করে দিই তাহলে তো নোট হয়ে গেল। নোটের তার কিছু না তৈরি করা। আর যখন লিখবে এরকম এইভাবে তুমি একটা পিকচার লাগিয়ে দেবে, ব্যাস, যে খাতা দেখবে সে তো পাগল হয়ে যাবে। এমনি তুমি রুট বানিয়ে দেবে এখানে ধর্মীয় কারণের ক্ষেত্রে, এই কারণের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কি লিখলাম আমরা, নেক্সট পয়েন্ট, পলিটিক্যাল কারণ কজেস বা রাজনৈতিক কারণ। কি রাজনৈতিক কারণ ছিল এবার বলো দেখি, বলো। বলছি ইরানের রাজা যদি আক্রমণ করতে আসে তাহলে আগে এরা খেলিয়ে দিবে ওদেরকে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, আকবর নিজে খেলাতে পারবে না। হ্যাঁ, এটা একটা ভালো বলেছে যে রাজপুত যদি সৈন্য থাকে তাহলে তো ওদের সৈন্যটা বাড়বে, এটা ভালো হবে। হ্যাঁ, এটা তো নর্মাল ব্যাপার না, এটা তো সবাই চাইবে, কিন্তু আকবর রাজপুতদের জন্য এটা আলাদা, আমরা আলাদা একটা চ্যাপ্টার পড়ি কেন? আকবরের নিশ্চয়ই কিছু ভেবেছে, নর্মাল তো না। এটা সব সৈন্য, এটা তো লোদিও ভাববে যদি রাজপুতগুলো আমাদের থাকে তাহলে আমাদের সুবিধা হবে, এটা তো বাবরও ভেবেছিল, নর্মাল সবারই মাথায় আসবে। কিন্তু ও আরেকটা আকবর কেন গ্রেট হয় তার ভিতরে আরো অনেক কিছু কারণ থাকে, ও নর্মাল ভাবে না। কি কারণ থাকতে পারে? মনে রাখবে আকবরের যে মুঘলদের যে সৈন্য ছিল না, বা এর আগে সুলতানিদের যে সৈন্যগুলো ছিল, রাজার যে সৈন্য, সেই সৈন্যগুলো সবাই ছিল বিদেশি। আকবর কিন্তু এইভাবে ভাবেনি যেভাবে আমরা ভাবছি। আকবর ভাবছে যে আমার যে সৈন্য দলের তারা সবাই ছিল বিদেশি। বিদেশি মিনস ধরে নাও কেউ সবাই আফগানিস্তান, ইরাক, ইরান, তুর্কি, তাই না। ভারতীয় সৈন্য খুবই কম ছিল, সব বিদেশি সৈন্য ছিল, এবং তারা সব জেনারেলি বিলং করতো ইসলামিক থেকে, ঠিক আছে। তাহলে সৈন্যরা কোথা ছিল, ইসলামিক ছিল, প্লাস ছিল তারা বিদেশি। তারা মনে মনে ভেবেই নিত যে আকবর বা মুঘল সৈন্য ডিপেন্ডেন্ট অন হিম, মানে তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। আর সেটা আকবর উপলব্ধি করত যে আমাদের সৈন্যগুলো কি করছে, যে রাজা তো আমাদের জন্য আছে, ওরা এই ভাবছে কখনো। হ্যাঁ, সৈন্যরা নিজেদের বড় ভাবছে, আর ভাববেই না কেন, সব সৈন্য যদি ইসলামিক হয় আর রাজা যদি একটা ইসলাম বিরোধী কিছু কাজ করে কি হবে, ও তো কোনো কাজ করতে পারছে না, আর আকবর ইসলাম বিরোধী অনেক কাজ করছে, তাই না, তো সেখানে তো চাপ হয়ে যাবে, সৈন্য বিদ্রোহ করবে, আর ওটাও বুঝতে পারছি, ঠিক আছে। ওই জন্য উনি কি করলেন, উনি ভেবেই নিয়েছিলেন যদি রাজপুত সৈন্য, যারা বীর সৈন্য যদি আমার দলে থাকে তাহলে কি হবে, একটা বিদেশি সৈন্য আর তার সাথে একটা দেশি সৈন্য হবে যারা হিন্দু হবে, আর দুটো সৈন্যর কি থাকবে,
সংযোগ থাকবে। যদি এরা বিদ্রোহ করে এরা ডিফিট করবে, আর যদি হিন্দুরা বিদ্রোহ করে তাহলে ওরা ডিফিট করবে। এটা ছিল আকবরের রাজপুত পলিসি। মানে কতটা ডিপ্লোম্যাটিক ভাবনা চিন্তা করে নিয়ে পলিসিটাকে অ্যাপয়েন্ট করেছিল। তাহলে কি কোনো সৈন্য আর বিদ্রোহ করতে পারবে না। প্লাস ও কি করবে, এই দুটো সৈন্যই রাখবে আর তাদেরকে কি নীতি দেবে না, সুলিকুল নীতি দেবে, যে তুমি তোমার হিন্দু ধর্ম এতটা ভুলে তুমি তোমার মুসলিম ধর্ম ভুলে সবাই এক ধর্মতে আসো। কোন জায়গায় নিয়ে আসছে ব্যাপারটাকে। তো ওই জন্য একটা পলিটিক্যাল কজেস ছিল আকবরের রাজপুত পলিসির ক্ষেত্রে, লিখে রাখবো। তাহলে কি পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তাহলে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, দু টাইপের সৈন্য থাকবে আকবরের নিচে। তাহলে একবার একজনরা যদি বিদ্রোহ করে তাহলে একজনরা কেউ ডিফিট করে দেবে। প্লাস ওরা তো বেসিক্যালি বিদেশি ছিল এবং ভারতীয়দের তো সৈন্যদের মানে জায়গায় রাখবে, যার ফলে কি মানে ভারতীয় তাদের নিজের, তাহলে ওটাকে নিজের দেশ হিসাবে দেখবে তারা। প্লাস তারা সবাই এদেরকে যে অ্যাপয়েন্ট করবে তারা সবাই কাজ পেয়ে যাবে। প্লাস তাদের সৈন্যের মধ্যে বীরত্ব ভাব থেকে রাজপুত সৈন্যদের, এবং কি তাদের সৈন্য 2 নাম্বার কি পলিটিক্যাল করছে, তাদের সৈন্যদের অনেক বড় হবে, তারা ম্যাক্সিমাম জায়গা কভার করতে পারবে এবার যুদ্ধে। বুঝতে পারি, নিজের মতো করে লিখে নাও। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা কারণ জানলাম কেন আকবর কেন রাজপুতদেরকে নিজের রাজসভায় নিজের দলে নিজের সৈন্যদের আনার কারণ কি ছিল। কারণ কি কি ছিল, ইকোনমিক্যাল কারণ ছিল, কিছু সোশ্যাল কারণ ছিল, কিছু রিলিজিয়াস কারণ ছিল যার জন্য উনি এই করেছিলেন। সোশ্যাল কারণ যার জন্য তিনি এইগুলো করেছিলেন, আর পলিটিক্যাল কারণ যার জন্য তিনি এই জিনিস ভেবেছিলেন বা এই করেছিলেন। ঠিক আছে, এবার কিভাবে তিনি এদেরকে নিজের দলে টেনেছিলেন, কিভাবে, নেক্সট পয়েন্ট থাকবে কিভাবে না। প্রথম যেটা কাজ হয়েছিল 1562 খ্রিস্টাব্দে আকবর কি করছিল না, আকবর অম্বরের শাসনকর্তা, তাই না? ঠিক আছে, কি নাম ছিল অম্বরের শাসনকর্তার? বারমহল বা বিহারী মহল, তাই না? ইনি ছিলেন অম্বরের শাসনকর্তা। এবার আকবর কি করছিলেন না, মঈনুদ্দিন চিশতির দরগাতে যাচ্ছিলেন। ঠিক আছে, ওই দরগাতে যাবার সময় এই যে অম্বরের শাসক যার নাম ছিল বিহারী মহল বা বারমহল, সে কি করে আকবরকে বলে যে আমি আপনার অধীনতা স্বীকার করছি। ঠিক আছে, অনেকে বলে এখানে যে তিনি নিজে থেকেই স্বীকার করেছিলেন ফার্স্ট, আর অনেকে বলে যে আকবর তাকে একটা লেটার দিয়েছিলেন। অনেক হিস্ট্রিয়ান বলে যে আকবর তাকে একটা বারমলকে একটা লেটার দেন যে দেখো তুমি আমার অধীনতা স্বীকার করো, ঠিক আছে, আর আপনার যে মেয়ে তাকে আমি বিয়ে করতে চাই। এবার যখন আকবর যায় কোথায় না, আকবর যখন যায় মঈনুদ্দিন চিশতির দরগায় যায়, ওই রাস্তাতেই পড়ে কি আমাদের কি বলো অম্বর। তো যখন আকবর তার সৈন্যদল নিয়ে যায় চিশতির দরগায়, তখন আমাদের অম্বরের শাসনকর্তা ভাবে যে আমাকে দখল করতে এসছে। ঠিক আছে, তো উনি আগে থেকে সিলেন্ডার হয়ে যায়, আর সিলেন্ডার হয়ে কি করে না ও তার মেয়ের সাথে কি করে, যার নাম ছিল কি হীরা কুনওয়ারি, যেটা আমরা পরে যোধা আকবর হিসেবে যোধা পরে জানা যায় তাকে, ওই হীরা কুনওয়ারিকে বিয়ে দেয় তার মেয়েকে আকবরের সাথে। ঠিক আছে, এবং তার 2 ছেলে ভগবান দাস আর মান সিংকে কি করে তার আকবর তার রাজ দরবারে বড় পদে সম্মানিত করে। এটা থাকে 1562 সালে প্রথম ঘটনা, আকবরদেরকে রাজপুতদেরকে আকবরের রাজত্বে বিলয় করানোর ঘটনা। ফার্স্ট স্টেপ থাকে, ফার্স্ট স্টেপ। তাহলে অনেকে বলে যে বিহারী মহল বা কি বলে ভারমহল নিজে থেকেই বলেছিলেন, আর অনেক হিস্ট্রিয়ান বলে তিনি আগে থেকে আকবর আগে থেকে লেটার দিয়েছিলেন তাকে, যার ফলে তিনি যখন মঈনুদ্দিন চিশতির দরগায় যান তিনি তখন ভয়ে তিনি কি করেন আগে থেকে সারেন্ডার করে দেন। ঠিক আছে, দুটো কনসেপ্ট, দুটোই লিখে রাখবো। আমাদেরকে এইভাবে আসবে না, আমাদেরকে জানতে কি হবে, কম্পিটিটিভ এভাবে কোয়েশ্চেন দেবে না, কম্পিটিটিভ কোয়েশ্চেন দেবে যে কত সালে তিনি মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়েছিলেন, আর প্রথম এই বিহারী মহল বা ভারমহলকে আকবরের রাজত্বের সাথে বিলয় করা কত সাল, 1562 সালে। এটা থাকবে 1 নাম্বার কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন দেবে যখন বিহারী মহল বা ভারমহলের কাছে যাচ্ছিলেন তিনি কোন
চিশতির দরগায় যাচ্ছিলেন, কি হবে অ্যান্সার? মঈনুদ্দিন চিশতির দরগা। 2 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার দেবেন, এই যে বিহারি মল ও ভারমল কোথাকার শাসনকর্তা ছিলেন? অম্বরের শাসনকর্তা। 3 নাম্বার কোয়েশ্চেন। এবার ইউপিএসসি যে কোয়েশ্চেনটা দিচ্ছেন, এই যে বিহারি মল ও ভারমল ইনি কোন বংশের রাজা ছিলেন? কোন বংশের? হ্যাঁ, কাছুয়া বংশের। KACH কাছুয়া, KACHWAHA কাছুয়া। এটা কোয়েশ্চেন দিয়েছিলেন যে বিহারি মল বা ভীরমল কোন বংশের ছিলেন? কোন বংশের? একদম কাছুয়া বংশের। ঠিক আছে, এটা কোয়েশ্চেন দেবে তোমাদেরও মেন্সে, যদি এইটাই কোয়েশ্চেন দেবে, কেন বাদ বাকিতে সবাই জানবে কোন বংশে তিনি শাসন ছিলেন। তিনি কাছুয়া বংশে শাসন ছিলেন। আর তার 2 পুত্র ছিলেন। পুত্রের নাম কি ছিলেন? ভগবান দাস আর মানসিং। আর তার মেয়ে ছিলেন, যার সাথে আকবরের বিয়ে দিয়েছিলেন, ফার্স্ট আমাদের রাজপুত মহিলা তিনি যে বিয়ে করেছিলেন, ফার্স্ট রাজপুত মহিলা আকবর বিয়ে করেছিলেন, তার নাম হচ্ছে হীরা কুনওয়ারি। HEERA, হীরা কুনওয়ারি, KUNWARI, হীরা কুনওয়ারি। তো যখন এখানে এই জায়গাটা দখল হয় আজমেরে, আকবরের আন্ডারে এই জায়গাটা পুরোটা দখল হয়ে যায়, তাহলে আকবরের পাওয়ারও পেয়ে যায়, মানসিং এর মতো যোদ্ধা পেয়ে যায় আকবর। ঠিক আছে, যে আকবর নেক্সট লেটার রাজপুতদেরকে লেখে যে দেখো আমি তোমাদের জন্য 2টো নীতি অ্যাপয়েন্ট করছি। একটা হচ্ছে কি মিত্রতা, আর 2 নাম্বার হচ্ছে কি যুদ্ধ। সব রাজাদের আছে 50-60টা যে রাজা আছে, ছোট ছোট রাজবংশ, তাদের কাছে লেটার পাঠিয়ে, যদি যে এখানে সিগনেচার করবে তার সাথে আমার মিত্রতা হবে, আর যে এখানে সিগনেচার করবে তার সাথে আমার যুদ্ধ হবে। ঠিক আছে, তো এখানে রাজপুত রাজারা কি করে, যে আকবরের বিশাল বড় সৈন্য ছিল, তার সৈন্য সংখ্যা ছিল 4 লাখ 5 লাখ। তো যদি 5 লাখ নিয়ে পরে একটা ছোট রাজ্যে যদি যায়, তো কি হবে? ধ্বংস হয়ে যাবে না? আর অলরেডি একজন শিকার করে নিচে বসত। তো বেশিরভাগ একের পর এক রাজা কি হয়, তার মিত্রতাতে পরিণত হয়। আর আকবর রাজপুতরা কি হয়, আকবরের রাজ্যে বিলীন হতে থাকে, আর আকবরের রাজ্য বড় হতে থাকে। কিন্তু একটা রাজা আকবরের ফার্স্ট থেকে লাস্ট অব্দি আকবরের রাজপুতদের সম্মান রেখে গেছে। সেই রাজ্যটা ছিল মেওয়ারের রাজা বা চিত্তরের রাজা, লিখবো কি উদয় সিং। ইনি কিন্তু আকবরের বশত্ব স্বীকার করেনি। কে স্বীকার করেনি? মেওয়ারের বা চিত্তরের রাজা কি উদয় সিং। আর উদয় সিং এর ছেলের নাম হচ্ছে মহারানা প্রতাপ। ঠিক আছে, তা যদি বলে কে আকবরের রাজপুতদের মধ্যে কে আকবরের রাজত্ব স্বীকার করেনি, তাহলে কি হবে অ্যান্সার? মেওয়ারের রাজা কি হবে, বা চিত্তরের রাজা উদয় সিং। আর উদয় সিং এর ছেলের নাম কি? মহারানা প্রতাপ। এইবার ইউপিএসসি বা বিসিএস তোমাকে যে কোয়েশ্চেনটা দেবে, এটা তো সবাই জানবে ইনি রাজবংশ স্বীকার করেনি। ইনি কোন বংশের ছিলেন? এই মেওয়ারের রাজা বা চিত্তরের রাজা কোন বংশের ছিলেন? তিনি সিসোদীয় রাজবংশে। লিখবো উদয় সিং বিলংস টু সিসোদীয় ডাইনেস্টি। সিসোদীয় ডাইনেস্টি, এটা কিন্তু কোয়েশ্চেন আসবে। তো আমরা দেখলাম আকবর কিভাবে আস্তে আস্তে একটা বাদ বাকি সবাইকে আকবর কি করে দিয়েছিল, তার রাজসভায় মানে তার রাজ্যে বিলীন করে, মানে রাজ্যে যুক্ত করে দিয়েছিল, তাই না? একটা বাদে শুধু, এটা ছিল সিসোদীয় রাজবংশ। এবার রাজ্য কিভাবে করলাম দেখলাম। এবার দেখবো এর ফলে উনি কি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, কাদের প্রতি? রাজপুতদের প্রতি সিদ্ধান্ত লিখবো। কন্ট্রাক্ট, কি কি কন্ট্রাক্ট হয়েছিল এদের সাথে। ঠিক আছে, এটা থাকবে আকবরের রাজপুত নীতি। সিদ্ধান্ত লিখবো। প্রথম সিদ্ধান্ত থাকবে 1 নাম্বার লিখবো, কন্ট্রাক্ট থাকবে যে তোমরা বা আপনি যেটাই লিখবে, মুঘলের অধীনতা স্বীকার করেছো, মুঘলের অধীনতা স্বীকার করো, নিজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে প্রথম কথাই বললে তুমি মুঘলের
আন্ডারে আছো, কিন্তু তুমি মুঘলের আন্ডারে হয়েও কি হবে, নিজে কি থাকবে, স্বাধীন থাকবে। তো কি বলে, তুমি আমাদের অধীনতা স্বীকার করো কিন্তু তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকো, আমরা তোমার উপর কিছু চাপিয়ে দেবো এক্সট্রা, শুধু তোমাকে করতে কি হবে না, তোমাকে সময় মতো ট্যাক্স, কিছু পার্সেন্টেজ ট্যাক্স বছরলি ইয়ারলি আমাকে পে করতে হবে, যেটা নর্মাল নিয়ম। এইগুলো অ্যাপয়েন্ট করেছিল, এই যুদ্ধ, এই নীতিগুলো অ্যাপয়েন্ট করেছিল এর আগে সমুদ্রগুপ্ত, এর আগে অশোক, এই টাইপের নীতি। ইনি একদম ডাইরেক্ট ক্যাপচার করে নিলেন, যে বলে দিলেন এটা আছে ইট ইজ আ পার্ট অফ মুঘল ডাইনেস্টি। ওটা করেনি, যেভাবে দিল্লিকে ক্যাপচার করেছিল যেভাবে, ওইভাবে কিছু করেনি, ঠিক আছে। প্লাস এদের যে রাজা থাকবে, দেখো ওর বুদ্ধি দেখো শুধু, এদের যে রাজা থাকবে, রাজার কোনো এক উত্তরাধিকার বা রাজার কোনো ছেলে বা রাজা হতে পারে মুঘলের এখানে যে দরবারের একজন বড় মনসব বা বড় পোস্ট পাবে, যে চিঠিটা যায় তাদেরকে, মিত্রতা কেন হবে না। এখানকার যে মানে যখনই উনি সিগনেচার করবে যে হ্যাঁ আমি আকবরের অধীনতা স্বীকার করলাম, প্লাস নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যে তোমাকে ডাইরেক্ট এখানে এসে পরে কেউ তোমার উপরে কেউ থাকবে না, তুমি এখানে সব থাকবে, তুমি শুধু আমাকে ট্যাক্স দেবে। আর এইটার যে আমি এখানে তুমি ট্যাক্স দেবে, এবং এই জন্যই তোমাকে মুঘল দরবারের, তোমাকে বা তোমার ছেলেকে কাউকে একজন মুঘল দরবারের বড় পোস্ট দেওয়া হবে, তাদেরকে, রাজপুতদের। এই নীতিটা কিন্তু সবার জন্য নয়। আকবর অন্য জায়গায় কি করতো, যেত এগুলো দখল করে করে চলে আসতো, আর কিছু না, অনলি ফর রাজপুতদের জন্য এই নীতিটা। তাদেরকে তো বিয়ে করা তো চাপ ছিল না, তাদের সাথে ওইভাবে যুদ্ধ করা খুব চাপ ছিল, অনেক বুদ্ধি দিক দিয়ে খেলেছিল, ভাবা যায়। আকবর কিন্তু বাংলা তো জয় করে, ও এলো, যুদ্ধ করলো, সবাইকে মেরে ফেরে রাজার জায়গায় অন্য রাজাকে দিল, ও নিজের মতো ব্যাস চলে এলো, আর কিছু না। হ্যাঁ, মানসিং ছিল সেই, ঠিক আছে। ও যে ছিল তার ভাই যদি বলে আমি রাজা থাকবো তো ট্যাক্স দেবো, ঠিক আছে চলে, আর কোনো ব্যাপার না। কিন্তু অন্যদের জন্য এটা হচ্ছে অনলি ফর কাদের জন্য, এটাই আকবরের রাজপুত পলিসি, আর কিছুই না, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর কি হবে, আর একটা পয়েন্ট, যে যদি আমার মানে দরকার পড়ে তাহলে তোমরা কি করবে, আমাকে সৈন্য সাহায্য দেবে। যদি আমার দরকার পড়ে তখন আমি কি করব, তোমাদের সৈন্যগুলো নেব। যার ফলে কি করবে, ও যখনই যুদ্ধে যাবে তখন ওদের, তাহলে ওদের সৈন্যও নেবে না, ওদের সৈন্য ওদেরই থাকবে, ঠিক আছে। ওদের রাজার সৈন্য রাজার কাছে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট তো, শুধু তুমি আমাকে ট্যাক্স দেবে। আর যখন আমার সৈন্য দরকার পড়বে তখন আমাকে সৈন্য দেবে। তোমার একজন আমার এখানে রাজসভায় আসবে, বড় পোস্ট পাবেও, মনসবদার পাবে। নেক্সট দেখ, আকবরকে আকবর গ্রেট বলার এবং তার বুদ্ধিমত্তার, এগুলো সব উনি নিজে ভেবেছে। 62-63 সালে, কত বছর বয়স, 42 সালে জন্ম হলে 63-64 বছর বয়সে কত বছর বয়স, হ্যাঁ 22-23 বছরে ও কি পলিসি অ্যাপয়েন্ট করেছে দেখো। বলছে তোমার যে রাজা, ধরলেন একটা রাজা ধরলাম, রাজার নাম দিলাম প্রতীক সিং। প্রতীক সিং হয়ে গেল রাজা, ঠিক আছে। একটা ধরলাম মেওয়াড়ের রাজা প্রতীক সিং। এবার ইনি আকবরের প্রতি কি হলো, সমর্পিত হয়ে গেল। তো ও তো লস নেই, ও শুধু ট্যাক্স দেবে। ওর রাজ্যে কোনো মুঘল লোকও থাকবে না, ওর রাজ্যে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ওর নিজের সৈন্যদল থাকবে। শুধু রাজার যখন দরকার পড়বে সৈন্যদল তাকে পাঠাতে হবে যুদ্ধের সময়। আর ওর এবং কি প্রতীকে যে ছেলে পেলে থাকবে তাদেরকে মুঘল দরবারে কাজও পাবে, ঠিক আছে। এগুলো তো বুঝতে পারছি। এবার বলছে সবারই তো 2-3টে করে ছেলে থাকে। আকবর বলছে তোমাদের পোস্টটা, এই যে রাজার পরে নেক্সট কে রাজা হবে, ওটা বংশানুক্রমিকে হবে, অন্য কেউ আমি দেবো না এখানে, যে আমি মুঘল কাউকে দিয়ে দিলাম ওটা রাজা হবে না, তোমার ছেলেই রাজা হবে, ঠিক আছে। কিন্তু কোন ছেলেটা হবে সেটা আমি ডিসাইড করব। যার ফলে কি হবে, যদি 3টে ছেলে থাকে ওরা কি করবে, পার্সোনালি কার সাথে রিলেশন রাখতে চাইবে, আকবরের সাথে। বুঝতে পারছো কেসটা? যদি 3টে, কেন ছেলেদের মধ্যে যুদ্ধ থাকেই, ও যাকে সাপোর্ট করবে সে রাজা হবে, মানে ওর আন্ডারে অটোমেটিকলি হয়ে গেল। বলছি তোমার ছেলেই বংশানুক্রমিক, ওগুলো কোনো হবে না, কিন্তু কোন ছেলেটা রাজা হবে সেটা আমি ডিসাইড করবো। এটা ছিল আকবরের রাজপুত পলিসি। যার ফলে সব, এবার যতগুলো 3টে ভাই থাকবে, 4টে ভাই থাকবে, ওরা সবাই পার্সোনালি কার প্রতি থাকবে দায়িত্ব, সবাই রাজার সাথে ভালো রিলেশন করতে চাইবে। তো এটা থাকবে আকবরের রাজপুত পলিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর লিখলাম? 3, 4। 5 নম্বর বলছে
হস্তক্ষেপে আবার লিখছে যে তোমাদের বিদেশ নীতি মানে কি? অন্য দেশের সাথে। আমাদের এখন অন্য দেশ কি, যে নেপাল, জাপান, ভুটান, এগুলো, তাই না? সেই সময় বিদেশ মানে কি, একটা বংশ পরের বংশটা কি বিদেশ। মানে এখানে মেওয়াড়ের রাজা, আর তার পাশে হচ্ছে কি বলো ওই রাজারা, অম্বরের রাজা। তো মেবাড়ের রাজা, এটা মেবাড়ের রাজা, এটা অম্বরের রাজা। মেবাড়ের রাজা আর অম্বরের রাজা কি করে বিদেশ, পরপর বিদেশ নীতি। ওদের তো রাজ্য তো ওইটুকুই। তো মেবাড়ের রাজার কাছে অম্বরের রাজা কিন্তু বিদেশ। এভাবেই চলতো আগে, ঠিক আছে, ওদের ক্ষেত্রে। তো এরা যদি এদের সাথে কোনো বিরোধ বাঁধে, কোনো কিছু জি হয়, এই বিরোধের মীমাংসা করবে কে? আকবর নিজে। যদি কোনোদিন কোনো পড়োশি বা বিদেশের সাথে যুদ্ধ হয়ে যায়, তোমরা আর কোনো মীমাংসা করতে পারবে না। তার মীমাংসা করার অধিকার কার কাছে? একমাত্র আকবরের কাছে, ঠিক আছে। আকবর যেটা বলবে সেটাই হবে কি ফাইনাল ডিসিশন। তো আকবর এই করে রাজপুতদেরকে তার সাম্রাজ্যের সাথে বিলয় করে নিয়েছিল, যুক্ত করে নিয়েছিল। আর আকবর তাদের জন্য যেই পলিসিটা অ্যাপয়েন্ট করেছিল, এটাকে বলা হয় আকবরের রাজপুত পলিসি। এটা তোমাদের কোয়েশ্চেনও আসবে, আর বিশেষ অপশনালও আছে, এটা 40 নাম্বার লিখতে দেয়। এইটাই শুধু তোমাকে ছক করে একটু লিখে দিতে হবে ঠিকঠাক করে। আর এই মতামতে কোন ঐতিহাসিক কি বলেছিল, এখানে তো একটাই হবে অপশনালে, যে এর বিরুদ্ধে এই ঐতিহাসিক এটাকে এই বলেছিল, এই নীতিটাকে, এই ঐতিহাসিক এটাকে এই বলেছিল, এই কটা লিখে নিলে তুমি ইতিহাসে অপশনালে খুব ভালো নাম্বার পাবে, আর কিচ্ছু করতে হবে না। আর এই ডায়াগ্রামে করে তোমাকে শুধু দেখাতে হবে পিকচার করে করে, ব্যাস, আর কিচ্ছু নেই অপশনালে। তাহলে আকবরের রাজপুত পলিসি আমরা পড়ে নিলাম, ঠিক আছে।